সবাইকে স্বাগত জানাচ্ছি আরআইসিএম জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। আজকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে এবং একটু সুন্দর জীবন কামনা করে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা আলোচনা করতে চাই রাজনীতিতে ঐক্যের চ্যালেঞ্জ। নতুন বছরে আসলে রাজনীতি পরিস্থিতি কোথায় যাচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে সরকার এবং ছাত্রদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব আছে তাদের সাথে যে একটি অনৈক্যের সুর বাজছে গত কয়েক মাস ধরে, সেটির পরিণতি কোথায় যাচ্ছে এবং নতুন বছরে আসলে জাতীয় ঐক্য করাটা আসলে কতটা সহজ হবে, আসলে আদৌ করা যাবে কিনা এবং সেটার পরিণতি আসলে কোথায় কোন দিকে যাচ্ছে, এসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হওয়ার কথা, একজন এরই মধ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবেন এবং তিনি স্টুডিওতে আসবেন কিছুক্ষণের মধ্যেই, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তাকে আমরা পেলে তার সাথে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই যেতে চাই নাজমুল হক প্রধান আপনার কাছে। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে নতুন বছরের। জি, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকে আসলে যেটি জানতে চাই যে এক ধরনের আসলে জুলাই অভ্যুত্থানের পরে সবার মধ্যে একটি ঐতিহাসিক ঐক্য যেটি দেখা গেছে সব দলের মধ্যে, সেই জায়গাটাতে আমরা এখন গত কিছুদিন ধরে যেটি এখন আবার আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে নানান ধরনের মতপার্থক্য দেখা যাচ্ছে এবং মুখোমুখি অবস্থান। সেই জায়গাটাতে নতুন বছরে আপনি কি আশা করেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে যে আসলে ডেমোক্রেসির বিটিটাই হচ্ছে যে একই সঙ্গে হাঁ এবং না। আপনার শুধু হাঁ হবে ডেমোক্রেসিটা হয় না, নাও থাকবে সঙ্গে। এটাই ডেমোক্রেসির সৌন্দর্যটা হচ্ছে যে আপনি ডিফার করতে পারবেন, ভিন্ন মত দিতে পারবেন, তাই না? আজকে আমার কাছে মনে হয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সামগ্রিক জাতীয় রাজনৈতিক অঙ্গনে আজকে যে বিতর্কগুলো হচ্ছে এগুলো হওয়া খুবই বাঞ্ছনীয়, ভালো। এগুলি আমি অশুভ মনে করছি না, যে যেটাই বলুক না কেন ভালো। এই কারণে যে আমরা আসলে এখানটায় বাংলাদেশের রাজনীতিটা এটা বিগত সরকার এবং দেশের পর থেকে এমন করে ফেলছিল যে সবাইকে ইয়াস বলতে হবে, হাঁই বলতে হবে। এবং এই যে হাই বলতে হবে, এই কারণে কিন্তু সমস্যাগুলি প্রকট হয়েছে দিন দিন। ডেমোক্রেসির সৌন্দর্যটা ওই জায়গায় যে আপনি প্রতিটা মুহূর্তে আপনি দ্বিমত করার আপনার অধিকার থাকবে, দ্বিমত করতে পারবেন, মৌলিক পয়েন্টে আপনি একমত হবেন। আমাদের দেশের মৌলিক পয়েন্টটা কি? মৌলিক পয়েন্টটা হচ্ছে এই জায়গায় আমরা আজকে আমি যদি এইভাবে দেখি বিষয়টাকে, হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম, ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিকোণ যদি দেখি, তাহলে দেখব আমি যে আমরা 47 সালে এই ভারত উপমহাদেশের দুটো আলাদা দেশ, একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান বা ইন্ডিয়া, একটা পাকিস্তান। পাকিস্তানের সংবিধান হতে সময় লাগছিল 9 বছর, তারপর সংবিধানে টেকে নাই। আর ভারত কিন্তু তার 9 মাসের মধ্যে তার সংবিধান করে ফেলছিল এবং সেই সংবিধানের ভিত্তিতে ভারত আজকে 70 বছর অতিক্রান্ত করতেছে, পাড়ি দিচ্ছে এবং নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তন হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এখানটায় কিন্তু আমরা সেই পাকিস্তান আমল থেকেই কিন্তু আমরা নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তনের সেই ধারাটাকে আমরা প্রলং করতে পারি নাই, দীর্ঘস্থায়ী করতে পারি, স্টাবলিশ করতে পারি নাই এবং এটা চেঞ্জ হয়ে গেছে বারবার, যার কারণে একটা মুক্তিযুদ্ধ করতে হয়েছে আমাদের। দেশ স্বাধীনের পরেও কিন্তু আমরা যদি দেখি আমাদের যে সরকারটা আসলো বঙ্গবন্ধুর সরকার, সেই সরকারও কিন্তু নির্বাচনের ধারাটাকে সুষ্ঠু সুন্দর করতে পারেনি, মসৃণ করতে পারেনি এবং পার্লামেন্টের জবাবদিহির বিষয়টাও কিন্তু অ্যাকাউন্টেবল যেটাকে বলে সেটাও ঠিক ছিল না, স্বচ্ছতাও প্রশ্নের সম্মুখীন ছিল, যেহেতু বিরোধী দল ছিল না এইভাবে। তাহলে এই যে সংকট, এই সংকটের কিন্তু বারবার কিন্তু আমরা একই জায়গায় হোঁচট খাচ্ছি এবং আজকে বলতে বাধ্য হচ্ছে আমি, শুধু আমরা না, ওই পাকিস্তানও একই জায়গায় কিন্তু ঘুরপাক খাচ্ছে। পাকিস্তান যারা আমাদের সঙ্গে ছিল, খেয়াল করেন, ওরাও একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। কেন খাচ্ছে এটার অনেক দীর্ঘ আলোচনা করা যেতে পারে, তবে একটাই বিষয় খুব পরিষ্কার যে আমরা কখনোই বলি কথা ঠিকই, জনগণ সকল ক্ষমতার উৎস এটা মানি না, বিশ্বাসও করি না আমরা। ফিলোসফিক্যালি সমস্ত ইসলামিক বা মুসলমানদের যেগুলো এর মধ্যে সংকট আছে আপনি দেখবেন সমস্ত জায়গায়, আপনি নট অনলি মিশর কন, সিরিয়া কন, সমস্ত জায়গায় সংকট। আমরাও সেই সংকটের মধ্যে পড়ে গেছি। এখন বাংলাদেশে আপনি যদি দেখেন, দেশ স্বাধীনের পরে গভর্নমেন্ট ওনাকে যে ভালো একটা সংবিধান করছিল, সেই সংবিধানটাকে ওনাকে কাটাছেড়া করতে হয়েছে, একদল করতে হয়েছে। আপনার এসে যে সময় উনিও সে কাটাছেড়া করছে, এসে কাটাছেড়া করছে।
করতে করতে শেখ হাসিনা এসে তো আরও কাটাছিড়া করে তো এমন একটা সংশোধনী করলো, কিন্তু ভোট নাম কাওয়াস্তে ভোট, হ্যাঁ উনি ক্ষমতায় থাকবেন। সেই জায়গায় বিদ্রোহ হয়ে হাজারের অধিক আমাদের দেশের সন্তানরা শহীদ হয়ে আমরা একটা মুক্ত দেশ পেয়েছি, একটা ভোট চাই। আমাদের এস্টাবলিশ করতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে যে জনগণ এবং জনগণই ক্ষমতা পরিবর্তনের মালিক। তার ভোট দিয়ে জনগণ তার নেতৃত্ব নির্বাচন করবে। এটা যতক্ষণ পর্যন্ত ইনশিওর না করতে পারছি, তখন আমরা যে সংস্কারই করি না কেন আমার কোনো ফল বয়ে আনবে না। এবং এই যে ভিন্নমত, সেটা নিশ্চিত হবে কিভাবে? ভিন্নমত প্রসঙ্গ সেটা নিশ্চিত হওয়ার জন্য আমার যে কাঠামো, সেই কাঠামোটাকে সেই এম্পাওয়ারমেন্ট করতে হতো। সেটা করার জন্য তো আসলে সংস্কারের কথা বলা হচ্ছে। ডেফিনেটলি লাগবে, সংস্কার লাগবে সেটা করার জন্য। আমার এখানটায় পুলিশ সংস্কার লাগবে, নির্বাচন কমিশন সংস্কার লাগবে। এই দুটো সরকার মাস্ট লাগবে। যারা এই 15 বছর ক্ষমতাটাকে যারা যাচ্ছে তাইভাবে ব্যবহার করছে, পৈতৃক সম্পত্তির মতো, বাপের এর মতো যারা ব্যবহার করছে, তাদের বিচারও লাগবে, এই তিনটা কাজ চলবে। আমাদের বাকি ভোটার তালিকা যা আছে নির্বাচনের কাজটাও আগাবে। এখানটা বিতর্কটা এভাবে নিয়ে আসা হয়েছে, যেটা খুব দুঃখজনক, যে সংস্কার আগে না নির্বাচন আগে। সংস্কার কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার কিন্তু একদিনে শেষ হয়ে যাবে না। কারণ পৃথিবী, দেশ প্রতিদিন নিত্য নূতন ধারণায় সমৃদ্ধ হচ্ছে। আমরা নিত্য নূতন, আপনার চতুর্থ বিপ্লব চলতেছে এখন, আমরা প্রতিদিন নূতন নূতন ধারণার সঙ্গে পরিচিত হচ্ছি। আমি যে ধারণা আমার যেটা নেই, আমার সন্তান সেই ধারণা আরও বেশি পরিপুষ্ট হচ্ছে, তাই না? তাহলে সেই জায়গায় দাঁড়ায় আমাকে সংস্কারটাও যেমন লাগবে, আমাকে ভোটটাও তেমন লাগবে। আমি ভোটটাকে বাদ দিয়ে, যেমন শেখ হাসিনা একটা করলো কি উন্নয়ন না নির্বাচন, উন্নয়ন, উনি তো মেট্রো রেল করতেছে, উনি এতগুলি ইপিজেড করতেছে, উনি উন্নয়নের কাজ সিঙ্গাপুর করতেছে। সিঙ্গাপুর ছোট দেশ, জনসংখ্যা কম, লিক ওয়ান যেই তত্ত্ব যেই মডেলে করছে, আর আমাদের দেশে 18 কোটি জনগণ দেশ, এই দেশটা একই তত্ত্বতে চলবে না। এখানকার বাস্তবতা এখানে নিতে হবে। এখানটা আপনি পার্লামেন্টে আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো স্বচ্ছতা নাই। আপনি প্রজেক্ট যেমনি তেমনি বাড়াচ্ছেন, কোশ্চেন করার কাউকে সুযোগ দিচ্ছেন না। এই যে লুটপাটটা হয়ে গেল বাংলাদেশে, এটা 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 ইন্ডিয়ায় কি সম্ভব নাকি? ইভেন কি এটা এর আগের গভর্নমেন্ট করতে পারে নাই কেন? হ্যাঁ, আমাদের দেশে খুব দ্বন্দ্ব ছিল বিএনপি আওয়ামী লীগ, বিএনপি এরকম করতে পারে না, আওয়ামী লীগ করতে পারে না কেন? কারণ অপোজিশন ছিল খুব মুখোমুখি, ফলে শক্তিশালী অপোজিশন। হ্যাঁ, মৌলিক জায়গাও অনেক জায়গায় দ্বিমত হয়েছে, ফলে পারে নাই। আর আওয়ামী লীগ এটা করার জন্য এমন করে ভোট টোট করলো, মেকানিজম করলো 111-এর পরে, যে তাকে কেউ প্রশ্নই করতে পারবে না। সে প্রশ্নের ঊর্ধ্বে, সে লঙ্কায় গিয়ে রাবণ হয়ে গেছে, যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই করলো সে। আপনি আভ্যন্তরীণ বিষয়ে বলেন, আপনি বহির্বিশ্বের সম্পর্ক ক্ষেত্রে বলেন, যা ইচ্ছা তাই করলো। মাঝে মধ্যে সরকারের কর্তব্য তো বলেই ফেলতো যে ইন্ডিয়া খুশি থাকলে আমরা খুশি, স্বামী স্ত্রীর সম্পর্ক, মানে এত কথা, যা দিয়েছি তা কখনো ভুলবার নয়। এইসব কথা বলে দেশের রাজনীতি, গণতন্ত্র সমস্ত 12টা বাজিয়ে দিছে। আজকে এখনো আমি অবাক হয়ে যাই, বাইরে থেকে বিদেশে থেকে পলাই গেছে 32 পাটি দাঁত হেসে ভেঙচি কেটে বল, তাই না, আসিতেছি। মনে হয় যে এটা ওই দস্যু বনহরের মতো আর কি। না, সেটা তো আছে, কিন্তু আপনি যেটা বললেন যে সংস্কার নাকি নির্বাচনের ব্যাপারে তো আসলে কারোরই দ্বিমত নাই, এবং নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি সময়সীমাও কিন্তু পাওয়া গেছে। এই বছরের ডিসেম্বরের বা আরও কিছুদিন পরে হয়তো নির্বাচন হবে, কিন্তু এই সময়টা কি আপনার কাছে দীর্ঘ মনে হচ্ছে? মানে রাজনৈতিক দলগুলো যেভাবে, যে প্রশ্নটা আসলে কেন আসছে, কারণ রাজনৈতিক দলগুলো বারবার বলছে যে নির্বাচনটা বেশি দরকার, সংস্কার নির্বাচিত সরকার এসে করতে পারবে, তখনই আসলে এই ধরনের প্রশ্নগুলো আসছে। কারণ যেই পরিস্থিতি থেকে আসলে 16 বছরে দেশটা এসছে এবং একটি অভ্যুত্থানের মাধ্যমে একটি পট পরিবর্তন হলো, সেখানে আসলে সংস্কারগুলো করতে তো একটু সময় তো লাগবে না। একটা বিষয় বলিনি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোতে প্রথম থেকে চাওয়া হচ্ছে যে আপনি একটা রোড ম্যাপ দেন, নির্বাচনী রোড ম্যাপ, আপনি কবের মধ্যে নির্বাচনটা করবেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা সংস্কারের টিমগুলি করে দেই, কাজগুলি করে এই কমিটি রিপোর্ট দিলে আমরা নির্বাচন। সেই পর্যন্ত কি রাজনৈতিক দলগুলো আসলে অপেক্ষা করা দরকার না? যেমন জানুয়ারি প্রথম সপ্তাহে কিন্তু 5টি সংস্কার রাজনৈতিক দলগুলি সেই অপেক্ষা করবে। রাজনৈতিক দলগুলি এখানে ভুল বোঝার কোনো সুযোগ নেই, কারণে সুযোগ নেই, কারণ এই সংস্কারটাকে অ্যাপ্রুভ করবে, অনুমোদন দেবে কিন্তু রাজনৈতিক দলগুলি পার্লামেন্টে, যারা পার্লামেন্টে আসবে তারই অনুমোদন দেবে। এরকম যদি হয়ে যায় যে সংস্কার করলেন একটা আর রাজনৈতিক দলগুলি আসলো আর একটা, তাহলে এটা অনুমোদন দেবে কে? ধরে নেন আজকে সরকারের পক্ষ থেকে এমন কিছু কথা বলা হচ্ছে, তাই না, সরকারের উপদেষ্টা সমূহ 17 বছরে ভোট করবেন ওরা বলা হয়েছে, কেউ কেউ বলেছেন 4 বছর থাকবেন, মেয়াদ তো আছেই।
কেউ কেউ বলেছেন 53 বছরে কিছু হয় নাই। তা আপনি আজকে কার উপর দাঁড়ায় কথা বলতেছেন? আপনি এই যে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা, আপনি যে কথাটা বললেন 53 কিছু হয় নাই, আমি মহিলা কথা শুনছি, এই কার উপর দাঁড়ায় কথা বলতেছেন? যে দাঁড়ায় যে কথা বলার সুযোগটা তৈরি করছে সেটাও তো রাজনীতির কারণেই হয়েছে। আজকে এই দেশটা তো রাজনীতির কারণেই হয়েছে, তাই না? তাহলে আপনি যখন তখন চেকটা কি জন্য কেন করছেন? না, বিষয়টা এই কারণে আসছে যে এই যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে সেগুলো এত বছর আসলে রাজনৈতিক দলগুলো সেভাবে করেনি। তারা আসলে নিজেদের সুবিধা মতো এই ধারণাটাই রং না, সুবিধা মতো কিন্তু আপনি দেখেন ধারণাটা, আমি আবার দলে কিন্তু তার নিজের সুবিধা মতো সংস্কার এটা সংস্কার না, এটা হচ্ছে অ্যাটিটিউডের উপর। আমি যে কথাটা প্রথমেই বলতেছিলাম আপনার, যে ভারতে জওয়াহরলাল নেহরু সংবিধান করে, তাই না, সেখানটায় ভোটের মাধ্যমে 16 বছর ক্ষমতা ছিল, সে ভোটের মধ্যে সরকার ধারাটাকে এস্টাবলিশ করছে। ওখানে ইন্দিরা গান্ধীকেও নির্বাচন হাজিরা দিতে হয়। আর আমরা 16 বছর না থাকলেও আমরা 5 বছর থাকার পরে আমাদেরকে আন্দোলন করে সহায়তা হয়েছে, আমাদেরকে মুভমেন্ট করে হত্যা করে না, আন্দোলন করে সহায়তা হয়েছে। তাহলে এই যে এটা কিন্তু সংস্কারের কারণে না, অ্যাটিটিউড, মানসিক অবস্থা, গরমটা। আমি একবার ক্ষমতায় গেলে মনে করি না আমাকেই থাকতে হবে, আমি যত ভালো করবো ভালো করতে পারবো থেকে তো আসলে অবিশ্বাসটা তৈরি হচ্ছে, অনাস্থা তৈরি হচ্ছে। সংস্কারের কারণ না, এটা হচ্ছে এই মানসিক গরমটা হচ্ছে হোল ন্যাশনের মধ্যে শেষ করতে এই মানসিক গরমটা হোল ন্যাশনের মধ্যে, এই ছাত্রদের মধ্যে এই চিন্তাটা এসছে যে আমরা ছাড়া আর কেউ করবে না। নো, দিস ইজ বলে টেরানিক্যাল অ্যাটিটিউড, দিস ইজ স্বৈরতান্ত্রিক মনোভাব যে আমি ছাড়া কেউ করবে না। আজকে আসলে আমি বলছি যে অ্যাটিটিউডটা কি, আমার সংবিধানের ত্রুটি না, সংবিধানটাকে সংবিধানটাকে কাটছাট করা হয়েছে, ব্ল্যাক লস, কালো আইন তৈরি করা হয়েছে, এগুলো প্রতিবাদ হয়েছে, হয়নি তা না, বাকশালের সময় প্রতিবাদ হয়েছে, সমস্ত সময় প্রতিবাদ হয়েছে। হ্যাঁ, সেই প্রতিবাদটা আপনি বলবেন সাকসেস হয়নি, কিন্তু টেকে নাই তৈরি, সাকসেস হয়েছে, টেকে নাই, তার মানে সাকসেস হয়েছে। এখন আপনার যে সরকারটা ক্ষমতায় আসলো, সেই সরকারের দৃষ্টিভঙ্গি যদি এরকম হয় যে আমি যেটা করছি সেটাই চূড়ান্ত, তাহলে তার ডেমোক্রেসি থাকলো না। আজকে যে কথাটা আসতেছে যে বারবার রাজনৈতিক দল ক্ষমতা সংস্কারের জন্য হয় নাই, রাজনৈতিক দলগুলির যে দল ক্ষমতায় গেছে সেই দল ক্ষমতায় থাকতে চাইছে, প্রলং করতেছে, ক্ষমতায় জোর করে থাকতে চাইছে। জোর করে থাকতে চাওয়ার কারণে এই ঘটনাগুলি ঘটছে। জোর করে থাকার যদি মানসিকতা না হয়, যদি সরকারটা বিশ্বাস করে যে আমাকে জনগণের ভোটে আমি ক্ষমতায় আসি, আবার জনগণের ভোটে আমার বিদায় হতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, প্রণব মুখার্জির মতো লোক নির্বাচনে হেরে গেছে, তাকে মেনে নিতে হয়েছে, আবার সেই প্রণব মুখার্জি নির্বাচনে জিতে ভারতের প্রেসিডেন্টও হয়েছে। তাহলে আপনাকে এই মানসিকতা আমরা ধারণ করে নিতাম আমরা এখানটায়, এটা শুরুর থেকেই 47 থেকে আমরা আজ পর্যন্ত আমরা এই মানুষকে ধারণ করি না, দেখে আমাদের এখানটা এই সমস্যাটা। এটা সংস্কারের সমস্যা না। আজকে যারা মনে করছেন সংস্কারের সমস্যা, তারা আমি বলি ভুল চিন্তার মধ্যে আচ্ছন্ন হয়ে আছেন। এটা সংস্কার, এটা মানসিক সমস্যা, এটা আমাদের এখন যে সমস্যা তৈরি হচ্ছে, এখন ছাত্ররা মনে করতেছে জানে যে আমরা না করলে এটা কেউ করবে না। আপনি করে যে ওই জায়গায় যাবেন এটা কে বলছে, এই গ্যারান্টি কে দিচ্ছে? কারণ সংস্কারের বিষয়টা এটা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে পারস্পরিক দ্বান্দ্বিক সম্পর্ক। এটা পার্লামেন্টে প্রতিটা মুহূর্তে আপনার জবাবদিহিতার মধ্য দিয়ে এই সংস্কারের কার্যক্রমটা এগোয়। আজকে ধরেন আমাকে তো 10 বছর আগে তো আমাকে তো এই যে আপনার আইন করতে হয় না, কি বলে এই যে আপনার এখন যে মোবাইল টোবাইল এই আইনটা কি আইন বলে এটাকে, ওই যে তথ্য প্রযুক্তি আইন। এই যে এখন একটা আইন করছে, প্রস্তাব করছে, এটা টিআইবি বলছে এটা জোগা খিচুড়ি। দেখেন তাহলে ডেমোক্রেসির সুবিধা তো এইটাই। ফলে আপনি চূড়ান্ত মনে করছেন কেন? তাহলে চূড়ান্তের জন্য আমাদেরকে মৌলিক জায়গায় ঐক্যমত হইতে হবে আমাদেরকে। হ্যাঁ, যে আমাদের দেশে কিছু সংস্কার লাগবে। ইট ডাজন্ট মিন যে সংস্কার না হলে দলটা ফ্যাসিস্ট হয়ে যাবে। এখানটায় দল ফ্যাসিস্ট হওয়ার জন্য মানসিক গরমটাই হচ্ছে মূল বিষয়। বঙ্গবন্ধুর কাছে গেছিল জাতীয়তাবাদী আব্দুর রাজ্জাক 73 নির্বাচন আগে, এটা যদ্যপি আমার গুরু আমসর বইয়ের মধ্যে আছে, বলছিল যে আপনি বিরোধী দল নির্বাচনে কি করবেন, বলে এরা মাস্টার্স পাবে নাকি, যে কোনো সিপেসে করে ছিল দেয় নাই। তার মানসিকতা এরকম, তাই না, যে এখন দেশটা স্বাধীন, আমি তো মালিক। ঠিক এখনও ছাত্রদের মধ্যে মনে হচ্ছে যে আমরা করছি এটা, আমরাই তো এটার সব কিছু। নো, আন্দোলন করে জনগণ, নেতৃত্ব দেয় পার্টি। এটা যদি আমি রেভলিউশনারি ক্লাসিক্যাল তত্ত্বের কথা বলি, তাই না, বিপ্লব করে জনগণ, পরিচালনা করে পার্টি। ঠিক আছে, আপনারা ছাত্ররা পরিচালনা করছেন আন্দোলনটাকে, কিন্তু এই আন্দোলনটা করার ক্ষেত্রে সামগ্রিক জনগণের থেকে সেটার অস্বীকার করার তো উপায় নেই। কিন্তু যে জায়গাটা আপনি নিজেই বলছেন যে মানসিকতার সমস্যা, যে ক্ষমতায় গেলে সেটিকে আসলে ক্ষমতায় টিকে থাকা প্রত্যেকটা দলকে আসলে আন্দোলন করে নামাতে হয়, সেই জায়গাটাতে আসলে অনাস্থাটা তৈরি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আসলে ক্ষমতায় যাওয়ার পরে
তারা আসলে এমন সংস্কারগুলো করবে কিনা যে যেখানে আসলে অবস্থা তো এই কয়েকদিনে তারা আসলে জোর করে ক্ষমতায় না থাকতে পারে। এই কয়েকদিনে 5 মাসের শাসনে তো অনেক অনাস্থা তো জনগণ তৈরি হয়ে গেছে এই সরকার সম্পর্কে। আমি এখনই বললে সামগ্রিক বিষয়টাই উল্টো হয়ে যায়। অনেক কথা তৈরি হয়ে গেছে, অনেক কথা, অনেক দিক দিয়ে সরকারের বিহেভিয়ারটা, আচরণটা, ভিন্নতা তো কি আগের গভর্নমেন্ট তো ভিন্নতা আছে নাকি? তার চাল চলনে বলনে কোনো ভিন্নতা দেখতেছি না তো। পাবলিক তো বলতেছে আপনি বাংলাদেশের সামগ্রিক সংকট মোকাবেলায় আপনার ধরেন রোড সেফটি আন্দোলনটা নাই এখন, প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে এভরিডে। আপনার গাড়ি ইতে তুলে দিয়ে মেরে দিল লোককে, আপনি গেল রোড সেফটি, আপনি আসেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর কোনটা জায়গায় তো চেঞ্জ নাই তো। তাহলে আপনি আপনাকে দিলেই আপনি সব একদম মানে সোনার বাধায় ফেলবেন। আমরা আসলে অপেক্ষা করতে চাই যে আসলে সংস্কার কমিটির যে রিপোর্টগুলো এই সপ্তাহে আসার কথা, সেখানে তারা কি সুপারিশ করছে সেগুলো দেখার পরে নিশ্চয়ই আপনারা আরও মন্তব্য করতে পারবেন। আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু যুক্ত হওয়ার কথা আছে। আমরা বিরতির পর নিশ্চয়ই তাকে নিয়ে আমরা শুরু করতে পারবো। আমরা একটু বিরতিতে যাচ্ছি দর্শক। RICL টিম এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রে সময় হয়েছে বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। RICL টিম এক্সপার্ট জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে আলোচনা করছিলাম রাজনীতিতে ঐক্যের যে চ্যালেঞ্জ চলছে সেটি আসলে নতুন বছরে কোথায় যে ঠেকবে আসলে সেই জায়গাটাতে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। নাজমুল হক প্রধান তিনি বলছিলেন তার ভাবনার কথা। আপনার কাছে জানতে চাই যে মূল যেই ঐক্যের জায়গাটা তৈরি হয়েছিল, যে প্রশ্নটা আমি নাজমুল ভাইকেও করছিলাম, যে সেখানে এই মুহূর্তে আসলে বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল, রাজনৈতিক দল, সেখানে সরকারের সাথে এবং ছাত্রদের সাথে সবার সাথে এক ধরনের মানে বিভেদের জায়গায় তৈরি হয়েছে, নানান ধরনের বক্তব্য আসছে। এইটি আসলে কেন তৈরি হয়েছে এবং এটি থেকে আসলে আপনারা মানে কি পেতে চান? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের এক সময়ের ছাত্র আন্দোলনের দিকপাল প্রধান ভাইকে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, সেই সঙ্গে শীতকালীন যে সুন্দর পরিবেশ। আর যারা দেখছেন এই অনুষ্ঠান বিভিন্ন মাধ্যমে তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আসলে শেষ শব্দটা যেটা বললেন বিভেদ, এটা ঠিক বিভেদ আমার কাছে মনে হয় না। গণতান্ত্রিক রাজনীতিতে একটা জায়গায় ফ্যাসিজমের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রাম, সেটি প্রায় 16-17 বছর ধরে প্রতিটা রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, এটা চূড়ান্ত মুহূর্ত। গত বছরের যে বছরটা আমরা ফেলে আসলাম, গৌরবময় বছর 24 সাল, সেই জায়গাটায় জুলাই আগস্টে যে মানে দেশ কাঁপানোর যে মানে ছাত্র জনতার যে বুকের রক্ত ঢেলে দিয়ে তারা ফ্যাসিবাদকে পরাস্ত করেছে, তারা পালিয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু এখনো ঠিক আছে। ফ্যাসিবাদের প্রশ্নে কিন্তু সবাই একমত, অর্থাৎ সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন একমত। কিন্তু গণতন্ত্র ভিন্নমতের একটা সৌন্দর্য বলে একটা কথা আছে। কে কিভাবে আগামী দিনগুলো দেখছে, কিভাবে এগোবে, কিভাবে ভাববে, এই জায়গাটায় কেউ যদি বলে আমি আরও তাড়াতাড়ি নির্বাচন চাই, কেউ যদি বলে আরেকটু প্রস্তুতিমূলক অবস্থা হয়ে যাওয়ার পরে, কেউ বলতে পারে আগে সংস্কারটা শেষ করে নিই, কেউ বলতে পারে সংস্কার এবং নির্বাচন একইভাবে তো এগোতে পারে। এই ভাবনাটা ফ্যাসিজমের সঙ্গে কোনো সংঘাত নেই এবং এখানে দ্বিমতের কোনো ঘটনা নেই। ওই জায়গাটা সবাই একমত যে আমরা কিভাবে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারি, এই জায়গাগুলোতে ঘটনা আছে। আরেকটি ভাবনার সঙ্গে দ্বিমত থাকতে পারে। দ্বিমত মানে এই ক্ষেত্রে মানে এমন যে প্রথাগত রাজনীতির সংগঠন যারা মানে লড়াই আন্দোলন সংগ্রাম করলো, এর বাইরে তরুণ গোষ্ঠী, তরুণ ছাত্র সমাজের একটা অংশ, যারা ইতিমধ্যে এই বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনকে, আন্দোলনকে একটা সংগঠনে রূপান্তরিত করছে ঘোষণা দিয়ে। এটা করতেই পারে, তার একটা রাজনৈতিক দলও করতে চায়, ওয়েলকাম। যেমন স্বাধীনতার পরবর্তীতে, বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী তরুণ সমাজের একটা মিলিটেন্ট অংশ, মেধাবী অংশ ছাত্রলীগের মধ্যে থেকে যেটা বেরিয়ে আসছিল, সেটা পরে কিন্তু
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, যেটাকে সংক্ষেপে বলে, তারা গঠন করেছিল। এ ব্যাপারে সেই সময় কেউ পছন্দ করছে, কেউ করে না, কিন্তু ওটাই ছিল বাস্তবতা। বাস্তবতার নিরিখে আমার কাছে মনে হয়েছে, আমি ছাত্র ইউনিয়ন করতাম, তো এখন ছাত্র দল আমরা তৈরি করি পরে। তার থেকেও বড় কথা, সেই সময় আমরা কলেজ ছাত্র হিসেবে যখন দেখেছি যে এই নতুন উদ্যোগের সঙ্গে তরুণ সমাজের সম্পর্কটাই প্রধান ছিল, মিলিটেন্ট অংশটাই প্রধান ছিল, এবং মেধাবী ছাত্রলীগের ওই সময় মেধাশূন্য অবস্থা করছিল বেরিয়ে আসা অংশরা। ঠিক তেমনি আপনি 47-এর সময় যদি দেখেন, যখন পাকিস্তান হয়েছে, মুসলিম লীগ থেকে একটি অংশ কিন্তু বেরিয়ে এসে আওয়ামী মুসলিম লীগ গঠন করেছিল, এবং সেটি মৌলানা ভাসানী এবং অন্য যারা ছিলেন তাদের নেতৃত্বে এটা হয়েছিল। পরে এটাই আওয়ামী লীগ হিসাবে রূপ নিয়েছিল, অর্থাৎ মুসলিম শব্দটা বাদ দিয়ে মুসলিম লীগ, আওয়ামী লীগ, ওই যাত্রা শুরু হলো। পরবর্তীতে আরও সংগঠন হয়েছে। সংগঠন, গণতান্ত্রিক আন্দোলনে ভিন্ন মত পোষণকারীরা নতুনভাবে ভাবতেই পারে, এটা নতুন কিছু না। বাংলাদেশের পথ পরিক্রমায় যেমন জাসদের জন্ম হয়েছে, ঠিক 75-15 আগস্ট পরবর্তীতে বিএনপিরও জন্ম হয়েছে। তো বিএনপি এখন সুদীর্ঘ, যেমন আজকে ছাত্রদল, আমি যে সংগঠন করতাম, আমরা জন্মদিন পালন করলাম, প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। সেখানে দেখা গেল যে একটা ছাত্র সংগঠন 45 বছর পেরিয়ে 46 পার করলো। এটা কম সময় কিন্তু না। তো সেই সময়টা পার করলো, সেটা নানান চড়াই উতরায় 90-এর গণঅভ্যুত্থান কিন্তু এর মধ্যে সংগঠিত হয়েছে, এবং সেই গণঅভ্যুত্থানে ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, এই ধরনের আরও অন্য ছাত্র সংগঠন, বিপ্লবী ছাত্র, সবাই মিলে এই গণঅভ্যুত্থান। সেই জন্যে ভিন্ন মত গণতন্ত্রের জন্যে কখনোই আশ্চর্যের কোনো বিষয় না, উদ্বিগ্ন হওয়ারও কোনো বিষয় না। তার মানে আপনি বলতে চাচ্ছেন, এখন যে মানে ভিন্ন মতগুলো হচ্ছে, অনৈক্যের জায়গা তৈরি হচ্ছে, সেটি স্বাভাবিক? অনৈক্য না, এইভাবে দেখলে তো আরো মানে ঠিক হবে না। সেটা হচ্ছে নানান বিষয় নিয়ে তো আসলে অনৈক্য হচ্ছে, যে সংবিধান সংস্কারের জায়গাটাতে হচ্ছে, নির্বাচন এবং সংস্কারের জায়গায় হচ্ছে, সংবিধানকে পরিবর্তন করা হবে নাকি না। যেমন বলি, সংবিধানটা, এটা কিন্তু আমি জানি না তারা কিভাবে নেবে। আমি 71-এর সঙ্গে কোনো কিছু তুলনা করতে চাই না ভাই। এই জায়গাটা আমি ধরেন নতুন স্বাধীনতা বলেন, অমুক বলেন, তমক বলেন, 71-কে বাদ দিয়ে কিছু করা, এটা করা যাবে না। আবার ওই সংবিধানকে যদি কেউ মুজিববাদী সংবিধান বলে, আমার আপত্তি আছে। সংবিধানের অনেক পয়েন্ট নিয়ে আমি ভিন্ন মত পোষণ করি, পরিশুদ্ধ করি। এই সংবাদ কাটা ছাড়া হয়েছে, এটা সত্য কথা, কিন্তু এই সংবিধান যখন কবরের শব্দের সঙ্গে সম্পৃক্ত করা হয়, মুক্তিযুদ্ধ চলে আসে সেখানে। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা এই দেশটার জন্য শহীদ হয়েছে। এই জায়গাটা আপনি লক্ষ লক্ষ মা বোন তার আব্রু হারিয়েছে, হাজার হাজার মানুষ গৃহহারা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ গৃহহারা হয়েছে, 1 কোটির ঊর্ধ্বের লোক নিজের স্বদেশ ছেড়ে আরেক দেশে পরবাসী হয়েছিল। চারটিখানি ব্যাপার না। সেই রক্ত এবং 1 সাগর রক্ত, সোজা কথা, 1 সাগর রক্ত যা অর্জন করেছে, আপনি ভিন্ন মত পোষণ করতে পারেন, কিন্তু সেই অর্জনকে আপনি খাটো করে দেখতে পারেন। যদি কেউ দেখে, তাহলে আমি তার সঙ্গে একমত না। এই জায়গাটাতে আসলে ভিন্ন মতের কথাগুলো আসছে এবং অনেকের জায়গাগুলো তৈরি হচ্ছে। সংবিধান বিষয়ে আরেকটু আলোচনা করতে চাই। নাজমুল হক প্রধান, আপনার কাছে কি মনে হয় যে ছাত্রদের দিক থেকে যে দাবিগুলো আসছে, বিশেষ করে ঘোষণাপত্র তারা অনেকগুলো পয়েন্ট উল্লেখ করেছে, যে পয়েন্টগুলো আসলে থাকা উচিত বলে তারা মনে করে, সেই জায়গাতে আপনার কাছে কি মনে হয় সংবিধান নিয়ে আসলে সরকারের আসলে কি করা উচিত? না, দুদু ভাই খুব মৌলিক কতগুলি কথা বলছে, এই কথাগুলির সঙ্গে একমত হয়ে বলতে চাই। আমি তো আগে যে কথা দেখেন, আমার সাথে আলাপ হয় না, আমাদের কথা একই কথা হয়ে গেছে, তাই না? বিষয়টা হচ্ছে যে আসলে আমরা এখন কি অর্জন করতে চাই, এটা হচ্ছে আমাদের বেসিক মৌলিক পয়েন্ট হওয়া উচিত, যে আমরা কি লাভ করতে চাই। আমরা বিশাল একটা আন্দোলনে হাজারের উপর লোক শহীদের বিনিময়ে ছাত্রদের ডেফিনেটলি দে হ্যাভ ডান ইট। তারা উত্তরাধিকার হিসেবে আগের যে ছাত্র আন্দোলন ধারাবাহিকতা, উনিও ছাত্র আন্দোলনের ধারাবাহিকতা এখান থেকে এসছেন, আমিও এসেছি, সেই ধারাবাহিকতা তারা একটা বড় অর্জন করেছে জাতির সামনে। সেই অর্জনটার সুফলটা কীভাবে জনগণকে পৌঁছায় দেবে, সেটা হচ্ছে মূল বিষয়। কিন্তু যেভাবে কথাগুলি আসছে, সেটা কথাগুলি
একটু দুঃখজনক। আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই যে গণতন্ত্রের মত দ্বিমতের সৌন্দর্য, গণতন্ত্রের সৌন্দর্যের একটা অংশ, আমিও বলছি উনিও বলছি। আজকের প্রেক্ষাপটে এখানটায় বাংলাদেশের আমি মনে করি মূল সমস্যাটা হচ্ছে এই জায়গায় সংবিধানটা মধ্যে মূল সমস্যা হচ্ছে জনগণ যে ভোটাধিকার প্রয়োগ করে যে ক্ষমতা পরিবর্তন করে, এটার ক্ষেত্রে জনগণ বারবার হোঁচট খাইছে, বারবার, এবং 47 থেকে হোঁচট খেয়ে আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়েছি। এখন এইটা বারবার হোঁচট না খাক, এটা করার জন্য কী করা দরকার? হ্যাঁ, এখানটায় লুটেরা গোষ্ঠী, অন্যান্যবার আমরা রাজনীতির কারণে বলছি সেটা মিনিমাম, কিন্তু এইবার যেটা হয়েছে লুটপাট হয়েছে, এটা বাংলাদেশের বোধহয় নাকি এটা 1000 বছর বাংলাদেশে এই লুটপাট হয় নাই, যা এই 15-16 বছর যেটা হয়েছে। এবং শেখ হাসিনা তার পরিবারজন এবং সবাই পালিয়ে গেছে, এরকম পালানোর ইতিহাস অতীতে হয় নাই। ফলে আমাকে সামনের দেশটাকে সুন্দর সুষ্ঠু একটা গণতান্ত্রিক মানে অবস্থার মধ্য দিয়ে নেওয়ার জন্য এখানে সবার সম্মিলিত উদ্যোগ দরকার। সেই উদ্যোগটা যদি বিভক্তিমূলক হয়, ন্যাচারালি এটা ক্ষতি হবে। আর বিভক্তি না হয় যদি অন্তর্ভুক্তিমূলক হয়, তাই না, তাহলে আমরা লাভবান হব। আমাদের দেশটার মধ্যে এখন ডেমোক্রেটিক ডিভিশন চলতেছে, আমাদের ইয়ংদের সংখ্যা অনেক বেশি, বিশাল সংখ্যা এটার। এই বিশাল সংখ্যার জনগোষ্ঠীকে শেখ হাসিনার 15-16 বছর শাসনামলে আমি দেখছি শুধু পুলিশের নিয়োগ ছাড়া আর সেনাবাহিনী ছাড়া নতুন কোনো কর্মক্ষেত্র তৈরি হয়নি, প্রাইভেট কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়েছে, না? তাহলে এই জনগোষ্ঠীকে আমি যে ভবিষ্যৎ প্রজন্মকে আমি কিভাবে বহির্মুখী করব, কাজে লাগাবো, এর কোনো পরিকল্পনা মাথায় না নিয়ে আমি কি সব কথা বলতেছি। আমাদের ভবিষ্যৎ যারা এই আন্দোলন যারা করলেন তাদের দৃষ্টিভঙ্গিটা কী, হোয়াট দ্য ওয়ান্টস, তারা কি চায়? একটা তারা যদি রাষ্ট্র ক্ষমতা চায়, লেট দেম কাম ইন পলিটিক্যাল ফিল্ড, তারা দল করে আসুক। আমরা যেভাবে দেশ স্বাধীনের পরে ক্ষমতা ছেড়ে দিয়ে আসছিলাম, উনি যে কথাটা বলছেন দুদু ভাই, আমরা সেই সময় জাস্ট ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট হয়েছে, 72-এর ফার্স্ট রেজাল্ট হয়েছে, সম্মেলনে আসছি, বিপ্লব সামাজিক স্লোগান দিয়ে আসছি, পল্টন না রেস কোর্স, পল্টন। বঙ্গবন্ধুর স্লোগান ছিল আমাদের এখানে আসবেন উনি, কিন্তু আসেন নাই। আমরা পল্টনে গেছি, বিরাট সমাবেশ পল্টনে, আর বঙ্গবন্ধু যেখানটা গেছেন সেখানটা হাতে গোনা লোক। আমরা গ্রাম থেকে আসছি, দেখতে গেছি, দেখি কিছু টেন্ট, লোকজন খুবই কম। তো সেই সমাবেশ করে সেই বিপ্লবের স্লোগান দিয়ে দেন আমরা বিশাল কিছু করছি, চেষ্টা করছি, পারি নেই কিছু। এখন এইটা অনেকে বলতে পারে বিরাট ভুল কাম করছে। আমি যদি বলি ওই যে না করছিলাম আমরা, যে নো, আপনি বঙ্গবন্ধু মুক্তির জনক হইতে পারেন, আপনি দেশটার ধরতে করতে, কিন্তু আপনার সব কথা আমরা একমত না, আমাদের ভুল হতে পারে। এই যে না বলার স্পর্ধাটা আমরা দেখিয়েছি, দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। ওই অ্যাচিভমেন্টের কারণে আজকে বাংলাদেশে সমস্ত গভর্নমেন্ট যারা ফ্যাসিস্টের দৃষ্টিভঙ্গি নিচ্ছে তার বিরুদ্ধে ছাত্র যুব সমাজ আন্দোলনে করছে। আমি মনে করি ওইটাই আমার অর্জন, আমি অর্জন করছি ওইটাই। হ্যাঁ, আমি রাষ্ট্র পরিচালনায় সেই দক্ষ দেখাতে পারি নাই, দল খণ্ড বিখণ্ড ভাঙছে না, সেটা হয়েছে, সেটা আরেকটা আলোচনা। কিন্তু বাট আমার সেই ডেডিকেশনের কিন্তু ত্রুটি নেই। আমি ছাত্রদের এই ডেডিকেশনের মারাত্মক, আমি তাদের স্যালুট করি যে তারা এই আন্দোলনটাকে করছে, সফল হয়েছে। আমরা সবাই ছিলাম। আন্দোলনটা এরকম না যে শুধুমাত্র ছাত্ররাই করছে, সমস্ত অংশের লোক। কারণ 15 বছরে গ্রামগঞ্জ থেকে শুরু করে এমন কোনো লোক নাই আওয়ামী লীগের আওয়ামী লীগের জানার লোক ছাড়া এই সরকারের উপর বিতশ্রদ্ধ না ছিল। ফলে টোটাল সাপোর্টটাই আপনাকে দিয়েছে, মানে সবাই আসলে ভুক্তভোগী, ডেফিনেটলি তারা সবাই সেই জায়গায় দাঁড়ায় সবাই সমর্থন দিয়েছে এবং এটা রাস্তায় নেমেছে দেখে আসলে এই আন্দোলনটা সফল হয়েছে। তাহলে সেই আন্দোলনটা আমি ওই যে আপনাকে আগে বলছি যে পরিচালনা করবে। বিরতিতে যাচ্ছি, আরেকটা এসে আবার আপনার সাথে কথা বলবো। দর্শক, RICL TM এক্সপার্ট গণতন্ত্রে আরো একটি বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর, সাথে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RICL TM এক্সপার্ট গণতন্ত্রে। আমরা আবার আলোচনা ফিরতে চাই। শামসুজ্জামান দুদু, আপনার কাছে যেটি জানতে চাইব, সরকার ছাত্ররা যে নতুন দল করছে সেটি নিয়ে এক ধরনের অস্বস্তি আছে বিএনপির মধ্যে। মানে অনেকেই বলছেন যে ছাত্রদের এই যত সময় দেওয়া হবে সেক্ষেত্রে বিএনপির কিছুটা তাদের ভোট ব্যাংকের জায়গাটাতে কিছুটা আঘাত করবে, এবং সরকার আসলে কিছুটা হয়তো সহায়তা করছে কিনা এই নতুন যারা দল করতে যাচ্ছে ছাত্রদের, এই বিষয়গুলো নিয়ে কি আসলে আপনাদের সাথে ছাত্রদের মূল দূরত্বটা তৈরি হচ্ছে? না, সামান্যতম না, কোনো বিরোধ নেই। তারা যদি নতুন রাজনৈতিক ভাবনা ভাবতেই পারে, একেবারে না। যেমন আপনার ছোট্ট উদাহরণ দিই, জামাত যখন বিএনপির সঙ্গে থাকে তখন 18টা-19টা সিট পায়। জামাত যখন বিএনপির সঙ্গে থেকে ইলেকশন করে, আর যখন সে 96-এর মতো একা ইলেকশন করে তো 2টা থেকে 3টার বেশি সিট পায় না।
মানে এটা ধারাবাহিকভাবে এই ঘটনা আমাদের দেখা আছে। আর যে ছাত্ররা মানে এর মধ্যে 18 পেরিয়ে তারপরে ভোটার, এটা লক্ষণীয়, কিন্তু 17 শব্দ এসছে। তার মানে হচ্ছে যে মানে এর বাইরে কিছু ভোটার মানে তারা চাচ্ছে, সেটা 17। সেই জায়গায় আমার একটা ভাবনা এসছে, ওয়াই নট 16 হতে হলে অসুবিধা কি? যদি সেনাবাহিনী সদস্য হিসাবে বা পুলিশ বাহিনীতে 8 পাস লাগে, মানে মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা দেখা দেয় সেটা হচ্ছে 8 পাস। তো 8 পাসের বয়সটা কত? আরো নিচে 16, 12-13 বছর, তাই না? তো হয় না 12-13 বছরে ভোটার করলে অসুবিধা কি? অনেকে সেক্সুয়ালি দেখা যাবে 6-7-এর পরেও কারোর এটা আসে, তো 6-7-এও তো আমরা ভোটার করতে পারি। সেটেলড ইস্যুটাকে বিতর্কে নিয়ে যাওয়ার খারাপ উদ্দেশ্যে এটা করা হয়েছে। 18 বছর আমার দেশে না, পৃথিবীর অনেক দেশেই এটা নানানভাবে পরীক্ষা নিরীক্ষা পরে আনা হয়েছে। এটা হাত দেওয়ার অর্থ হচ্ছে যে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এইসব দুষ্টামি করা ভালো না। মানে দ্বিতীয় নম্বর হচ্ছে, এই দেশে গণঅভ্যুত্থান এই প্রথম না, এটা গৌরবের গণঅভ্যুত্থান, এটা ইতিহাস রচনাকারী গণঅভ্যুত্থান। কিন্তু তার আগের গণঅভ্যুত্থানের ঘটনা হচ্ছে এই দেশেই আছে, সেটা এরশাদ বিরোধী গণঅভ্যুত্থান, ছাত্ররাই করছে জনগণের সমর্থন নিয়ে। ঠিক তেমনি 69-এর গণঅভ্যুত্থান আছে। সবগুলো এই ছাত্রদের ধারাবাহিকতায়, শুধু ছাত্ররা করছে এটা বললে ভুল হবে, রক্তটা এবং শুরুটা এবং তার ব্যাকগ্রাউন্ড আছে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই স্পিরিটটা ধরে রাখা, সেটি হচ্ছে 3টে না 4টা টার্মে এই দেশে মানুষ ভোট দিতে পারে নাই। অর্থাৎ ইলেকশন হয়েছে, ইলেকশনের নামে তামাশা হয়েছে, ভোট দিতে পারে না। সেই জায়গাতে বেরোনোর একটা অন্যতম স্পিরিট হচ্ছে এই গণঅভ্যুত্থান। তার মানে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য, স্বাভাবিক নির্বাচন করা। তো সেখানে যে কোনো পার্টি, ওরা পার্টি করতে পারবেন এটা কেউ বলেনি, কিন্তু আরে ভাই আপনার এই দৃষ্টান্ত বললাম না, মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে আওয়ামী মুসলিম লীগ, তাই তো? এটা ইতিহাসের ঐতিহাসিক ঘটনা। আপনি স্বাধীনতার পর জাতীয় সমাজতান্ত্রিক দল সরকারি থাকতে এমন কোনো সুবিধা ছিল নাকি যে তারা পেত না? তারা তো মুক্তিযোদ্ধা ছিল, লড়াই করছে, সংগ্রাম করছে। শেখ মুজিবের হার্ট করে বললে ভুল হবে, সিরাজুল আলম খান তার হৃদয়ের মধ্যে এভাবে, আমি জানি না এটা আমি প্রধানমন্ত্রী কিভাবে দেখবো, আমার বিশ্লেষণ, আমি সেই রাজনীতি করিনি, সে তো ছেড়ে গেছে। তাহলে আজকে কেন সরকারের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে চলতে হবে রাজনৈতিক দল করলে? হ্যাঁ, এটা মঈন সাহেব, জেনারেল মঈন, যেটা উনি ক্ষমতা দখলের 1/11-এর দূর থেকে না ছদ্মবেশী সামরিক শাসন আমার কাছে মনে হয়েছে। সে ওই যে এক সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, নামটা ভুলে যাচ্ছে, একসময় ডাকসুর জেট ছিল আমাদের নোয়াখালীর, তার নেতৃত্বে কিংস পার্টি গঠনের চেষ্টা হয়েছিল। খেয়াল আছে কিনা জানি না। ফেরদৌস কোয়েসি, রাইট, ফেরদৌস কোয়েসি। কোয়েসি ভাই খুব দক্ষ একজন সাংবাদিক ছিল, সংগঠন ছিল। একসময় ছাত্র আন্দোলন না, তার সাথে ডাকসুরও একজন জেট ছিল, ছাত্রলীগের কনস্টিটিউশনটা তারই লেখা, কিন্তু সেও ফেল করছে কিন্তু ওই কিংস পার্টি করতে গিয়ে। তো এখন যারা ওই কিংস পার্টি করতে যাবে আদর্শিক বলয় থেকে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সরকার থেকে চলে যাওয়া। আর সরকারের যেসব তরুণ বন্ধুরা উপদেষ্টা আছে, তাদের এই পদত্যাগটা করে এই সাহসটা দেখাতে হবে, এই দৃঢ়তাটা দেখাতে হবে, গিয়ে একটা নতুন উদ্যোগের সঙ্গে থাকতে হবে। তাহলে এই সরকার বিতর্কে এড়াতে পারবে। এই সরকার সবার সরকার, শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এটা বললে ভুল হয়ে যাবে, কারণ ওর ছায়াতলে সকল ছাত্র সংগঠন ছিল, এখন যারা নেই। আপনি একটা খুব ভালো পয়েন্ট বলেছেন। আপনিও কি একই বিষয় মনে করেন কিনা, যদি ছাত্ররা রাজনৈতিক দল করে, সেক্ষেত্রে ছাত্রদের যে প্রতিনিধিরা এখন সরকারের মধ্যে আছে, তাদেরকে আসলে সরকার থেকে বের হয়ে এসে তারপর না, তারা একটা হচ্ছে যে ডেফিনেটলি ছাত্রদের যদি জাতীয় রাজনৈতিক অঙ্গনের সঙ্গে যদি ভিন্নমত থাকে, তাহলে অবশ্যই তাদের আলাদা দল করা উচিত ক্ষমতা দাঁড়িয়ে। যেহেতু জনসমর্থন আছে, তারা আন্দোলনটা করছে, কেন করবে না? করাই উচিত। কারণ তারা যদি মনে করে যে না 53 বছরের রাজনৈতিক দলগুলি এগুলো কিছু করতে পারে নাই, তার মানে তার ভিন্ন বক্তব্য আছে, ভিন্ন মত আছে, ভিন্ন কথা আছে, তাহলে এই ক্ষমতাকে ব্যবহার করে না তাদের জনগণের সামনে তাদের ঘোষণা নিয়ে দাঁড়িয়ে যাওয়া উচিত, এবং তাহলেই এটা সুস্থ হবে, সুন্দর হবে। না হলে বরঞ্চ বর্তমান
এই কেয়ারটেকার যে গভর্নমেন্ট, সরি অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার বিতর্কের মুখে পড়বে এবং জনগণ এখন যা ভাবতেছে সেই ভাবনাগুলি সত্যি পরিগণিত হবে। কি ভাবতেছে? আমি গ্রাম থেকে আসছি, এই 7 দিনও হয়নি, আমাকে বলছে আসলে কি ইউনূস সাহেব ভোট করতে পারবে? তুমি কেন পারবে না? পারবে তো, মনে হয় না পারবে। তাহলে এই যে, কারণ প্রশাসনের উপর তো কোনো কন্ট্রোল নাই। আজকে প্রশাসনটা কিভাবে হচ্ছে, মামলাগুলি কিভাবে হচ্ছে, আজকে কোনো দেখভাল নাই। তো লেকচার হচ্ছে বড় বড় উপদেষ্টারা। দেখেন গেছে কি বন্ধ করতে গেছে, ওই যে আপনার পলিথিন বন্ধ করতে গেছে, পিছাই গেছে। দেখেন কি বন্ধ করতে গেছে, রিক্সা বন্ধ করতে গেছে, পিছাই গেছে। দেখেন সচিবালয় একটা সংস্কারের প্রস্তাব দিল, এমন হুমকি দিছে, তাই না? এখন ওই মুহিত সাহেব পর্যন্ত পারলে ছেড়ে দেমা কান্দেবাসী, নাম করা জাদরেল সিএসপি, উনিও ছেড়ে দেমা কান্দেবাসী, তারা অপসারণ করো, তারপর কথা বলো। আপনার তাহলে কি? তাহলে আমরা শুধু না, তাহলে এই সরকারের সঙ্গে, তার চিন্তার সঙ্গে জনগণের তো ফারাক হয়ে যাচ্ছে। তো জনগণের সঙ্গে ফারাক হলে সরকারটা কিভাবে তার একটা ভোট করবে দেশে? তার মানে কি আসলে সরকারের আসলে যে ধরনের শক্তি নিয়ে আসলে দেশ পরিচালনা করা দরকার, সেই জায়গাটাতে প্রচন্ড সরকার জনগণের সেন্টিমেন্টটা বুঝতে ভুল করতেছে। সরকার যারা পরিচালনা করছেন তারা পাবলিকের এসেন্সটাকে নিতে পারেন নাই দেখে প্রতিটা ক্ষেত্রে কিন্তু তারা জনগণকে, দেশকে বিপদের মুখে ফেলতেছেন। এটা আমার ধারণা। তার পদক্ষেপ যে কটা নিচ্ছেন, একটা পদক্ষেপও তারা ঠিক করতে পারেন নাই। আমি আশা করব ঠিক পদক্ষেপ নিয়ে সংস্কারের কাজটাকে সম্পন্ন করে নির্বাচনী ব্যবস্থাটা করুন। হ্যাঁ দুদু ভাই, বিএনপির কি এমন কোনো পরিকল্পনা আছে? সরকার আসলে যেভাবে চলছে, যেটি প্রধানমন্ত্রী বলছিলেন যে সরকার আসলে জনগণের পালস বুঝতে পারছে না, বা যেভাবে করে আসলে যে কাজগুলো করা উচিত সেই জায়গাতে দৃশ্যমান কোনো অগ্রগতি সেভাবে দেখা যাচ্ছে না। তাহলে মানে বিএনপির কি সামনের দিনে এমন কোনো পরিকল্পনা আছে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলনে যাওয়ার, বা সরকারকে আসলে এই চাপ? না, আমাদের পরিকল্পনাটা ইলেকশনে অংশগ্রহণ করা। আমরা মনে করি এই সরকারের নিয়ন্ত্রণে, উদ্যোগে একটা ভালো নির্বাচন হবে। সেই জন্য এখনো পর্যন্ত আমরা এই সরকারের মানে অংশীজন, তাকে আমরা সমর্থন করেছি। অন্যান্য সব দলই তাকে সমর্থন করে। কারণ এই প্রশ্নটা কারণ আসছে, এরই মধ্যে আপনাদের দলের মহাসচিব কিন্তু একবার বলেছেন যে রাস্তায় নেমে আন্দোলন করে ভোট এবং ভাতের অধিকার। আমরা আন্দোলন করতে চাই না। উনি যেটা ইঙ্গিত করেছেন সেটি না, উনি যেটা ইঙ্গিত করছেন যে নির্বাচনটা দ্রুত সম্ভব এটা করেন, তা না হলে আমাদেরকে রাস্তায় ঠেলে দিবেন না, আমাদের আন্দোলন করতে হবে, এরকম পরিস্থিতি ঠিক করেন না। উনি ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় রাস্তায় নামার এটা তো আমাদের নতুন কথা না। ভোট এবং ভাতের অধিকার তো আমরা সেটা তো আগে, কিন্তু এখন এই সরকারের বিরুদ্ধে 1 মিনিটে যদি একটু বলেন যে আসলে সরকারের যে এখন বর্তমান অবস্থা, সেখানে সরকারকে আরো শক্তিশালী বা কঠোর জায়গায় যাওয়া বা এই কথা ভাবার কোনো কারণ নেই। সরকার ফেল করবে, সরকার গর্তমি করবে, সরকার আসল কাজ থেকে সরে যাবে, মানুষের পেটে ভাত থাকবে না, কর্ম থাকবে না, নির্বাচন থাকবে না, সিদ্ধান্ত থাকবে না। আমরা তো রাজনীতি মানুষের জন্যই করি, দেশের জন্যই করি। সেই জায়গাটায় যদি আমরা বুঝি যে সরকার ফেল করছে, তাকে আমরা সতর্ক করব। যদি তারপরও সেটা না বুঝতে পারে, তখন আমরা আমাদের মতো কাজ করব। জি, পরিষ্কার। অনেক ধন্যবাদ শামসুজ্জামান দুদু আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। নাজমুল হক প্রধান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। RSCL TMX বার গণতন্ত্রে আপনারা আমাদের সাথে ছিলেন। দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। সবাইকে শুভরাত্রি।